আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছি? আবারও আরেকটা মোস্ট ইম্পোর্টেন্ট একটা লাইভ ক্লাসে চলে আসলাম। তোমরা জানোই আজকে যেহেতু অলরেডি পরীক্ষা দিয়ে তোমরা শেষ করে ফেলেছো কেমিস্ট্রির 2nd পেপার। এখন মোস্ট ইম্পোর্টেন্ট একটা পার্ট কি? আমার একটু কোয়েশ্চেন সলভ করতে হবে। কি না আসছে এগুলা নিয়ে যদি হচ্ছে ক্যালকুলেশন না করি তাহলে বুঝবো কি করে, তাই না? সো দেরি না করে হচ্ছে সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। এরপরে সবার ১ম এ বাচ্চা-কাচ্চারা অ্যান্সার দিবা যে কেমন হইছে এক্সাম। কে কোথা থেকে এখন কি বাসায় যেয়ে পৌঁছাইছো কিনা, কেমন হইছে, কোথায় কি প্রবলেম আছে, কোন কোয়েশ্চেনটাতে হচ্ছে প্রবলেম ফেস করতেছো বা যে কোনো কনফিউশন মানে ডিরেক্টলি হচ্ছে কমেন্ট বক্সে জানাও, আপু হচ্ছে উত্তর দিব। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মেইন কথা হচ্ছে যেটা কোয়েশ্চেন যতটুকু আমি দেখলাম, আমার কাছে যেটা মনে হইছে যে, যেভাবে হচ্ছে আমরা তোমাদেরকে গাইড করছি, আমাদের ক্লাসগুলো যেগুলো যদি তোমরা ফলো করে থাকো বা আমাদের যে মোস্ট ইম্পোর্টেন্ট যে রসায়ন বিচিত্রা, এই বইটাতে যেভাবে স্টেপ ওয়াইজ স্টেপ সাজানো গোছানো আছে, আমি প্রত্যেকটা কোয়েশ্চেন দেখে অবাক হচ্ছিলাম। কজ প্রতিটা কোয়েশ্চেন আমাদের বই থেকে অলরেডি তোমরা কমন পেয়ে গেছো। যদি তোমরা সলভ করে থাকো, প্রতিটা কোয়েশ্চেন কিন্তু এখানে আছে যে এমনও অবস্থা যে এক্সাম্পল সহ বা অপশন গুলো সহ কিন্তু মিলে গেছে। সো এরকম কিছু আসছে। তো আমার পার্সপেক্টিভ থেকে আমি যদি বলি কোয়েশ্চেন এত বেশি কঠিন হয় নাই, একেবারে পানির মতো সোজাও হয় নাই। খুবই স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চেন হয়েছে যেটা আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ক্ষেত্রেও বলছিলাম। এখন 2nd পেপারের ক্ষেত্রেও কিন্তু সেম কোয়েশ্চেন কথাই আমি বলতেছি। ওকে। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন যেটা দেখতেছি যে কেমিস্ট্রি 2nd পার্টটা আমরা একটু দেখে আসি। ওকে, ফার্স্ট এর কোয়েশ্চেনটা যদি আমরা স্টার্ট করি। আচ্ছা এটা হচ্ছে আমরা ঘ সেটের একটা কোয়েশ্চেন দেখতেছি। ওকে, ডান। আচ্ছা, এখন দেখো বেশিরভাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে যেটা আমি দেখলাম, বেশিরভাগই ক্যালকুলেশন। আর তোমরা জানো যে 2nd পার্টের থেকে ওই অর্গানিক কেমিস্ট্রি থেকে ২-৩ টে এরকম আসবে, মানে রিঅ্যাকশন সহ বাকি কিন্তু সবকিছু কিন্তু আমার ক্যালকুলেশনের মধ্যে পড়ে। থিওরি অনেকগুলো আসছে, ক্যালকুলেশন আসছে, মিক্স মানে খুব মিল একটা পারফেক্ট একটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন হয়েছে বলে আমি মনে করতেছি। ঠিক আছে? তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা আই গেস বাচ্চাকাল থেকে তোমরা পড়তেছো। এটা নিয়ে বলার আসলে কিছু নাই যেটা ফার্স্টে কি বলছে একটি ব্যাপন হার কার্বন ডাই অক্সাইড গ্যাসের 4.691 গুণ হলে উক্ত গ্যাসের আণবিক ভর কত। ঠিক আছে, আমি যদি হচ্ছে তোমাদেরকে বলি যেটা এটা কিভাবে আমরা সলভ করতেছি, তাহলে একটু জিনিস দেখো। ওকে, হুম, ওকে, এবার ঠিক আছে আই গেস। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো ফার্স্ট আমার কি জানি, আমরা কি জানি হচ্ছে কি আমার ব্যাপন হারের সাথে কার সম্পর্কটা আছে এখানে, আণবিক ভরের সম্পর্ক আছে। এটা কি বর্গমূলের ব্যস্তানুপাতিক। সো ইজিলি এখানে বসালে কিন্তু ক্যালকুলেশন করলেই হয়ে যাচ্ছে। সো আমরা কোনটা সলভ করব, আমরা এখান থেকে যে R1/R2 একটাকে ধরবো, রুট ওভার কি আমার M2/M1। এখানে R1/R2 এর মানটা কত আসতেছে, যেহেতু বলেই দিছে একটা গ্যাস কার্বন ডাই অক্সাইডের কি 4.691 গুণ। সো এটা এখানে বসাবো, দেন M2 এর মান ওখান থেকে বসাই দিলে কিন্তু আমার এখানে ক্যালকুলেশন করলে কিন্তু অ্যান্সারটা কত চলে আসছে, অ্যান্সার কিন্তু আমার হবে কি 2 চলে আসবে। এটা ক্যালকুলেটরে তোমরা বসালে ডিরেক্টলি হচ্ছে অ্যান্সারটা তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আমি এখান থেকে যদি এটা জাস্ট এখান থেকে কি করতে হবে, এখান থেকে আপাতত আচ্ছা সলভ এই M2 এর মান এখান থেকে তোমরা যেটা বসাবা এটা হচ্ছে 44 বা এটা কত M1 ই থাকবে। আর এখানে R2 এর এই জায়গাটার মধ্যে কি বসে যাবে, এই আচ্ছা এটা বসে যাবে হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, সো ক্যালকুলেশন যদি করে ফেলো ডিরেক্টলি তোমার 2 নাম্বার চলে আসবে। সো আমি আশা করতেছি এই কোশ্চেনটা হচ্ছে কি সবাই কিন্তু এটা অ্যান্সার করতে পারবে, একটা মার্ক আমরা কোয়ারি করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা সেকেন্ডটাতে যাই। এটাও খুবই মানে মিক্স মেথড আমরা পরিমাণগত রসায়ন থেকে তো পড়েই আসছি তাই না। কি বলছে 250 ml 0.5 মোলার H2SO4 এর দ্রবণে H প্লাস আয়নের পরিমাণটা কত হবে। তাহলে এই জিনিসটার ক্ষেত্রে আমার ফার্স্ট এটা কি দেখতে হবে, যেহেতু তোমাকে আয়তন দিয়ে দিছে, তোমাকে কি বলে দিছে ঘনমাত্রা বলে দিছে, তাহলে আমাদের মেইন কাজটা কি আগে কি বের করে উঠতে ফেলতে হবে, আবার এন বের করতে হবে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারতেছি, আমার এন কি করতে হবে, এসবি দিয়ে এন বের করে ফেলবো। এই এন এর ক্ষেত্রে দেখো আমি কি জানি H2SO4 এ কি থাকে, 1 মোল H2SO4 এ আমার কয়টা, 2টা H প্লাস আয়ন থাকে। তাহলে আমার যে এত মোল বের হবে এই এত মোলে কয়টা হচ্ছে
কি আমার H প্লাস আয়ন থাকবে, দেন ওই ভ্যালুটা যখন বের হয়ে যাবে ওইটার সাথে আমার কত করতে হবে, আমার অণুর সংখ্যা গুণ করে দিলেই কিন্তু আমার অ্যান্সারটা চলে আসতেছে। ঠিক আছে, সো আশা করি এই জিনিসটা হচ্ছে তোমাদের জন্য খুবই কমন একটা জিনিস। তাহলে এখান থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট, এমএল কে আমার অবশ্যই কিসে নিতে হবে, লিটারে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে একটু টেকনিকের ব্যাপার, এখানে আমরা অনেকেই মিস আউট করে ফেলি যে মিলিলিটারকে লিটারে নিয়ে যায় না। এখান থেকে তুমি একটা এন বের হবে, এরপরটাকে 2 দিয়ে আমি গুণ করে 0.125 এর সাথে, দেন কিন্তু আমার ফুল ক্যালকুলেশনটা কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে। সো এখান থেকে অ্যান্সার যেটা আমার আসবে এই হচ্ছে 1.5 ইন্টু 10⁻23। সো এই ছিল হচ্ছে কি দেখো আমার দুইটা কোশ্চেন, কিন্তু আমাদের অ্যান্সার অলরেডি কিন্তু তোমরা পেয়ে গেছো। ঠিক আছে, এখন একটু কমেন্টে দেখি। আচ্ছা, এখানে একজন কে বললো হচ্ছে সাজিদ আল সাবা বলছে যে ফার্স্টেরটা হচ্ছে ভুল হয়েছে, বা যেটাই এখান থেকে হচ্ছে দেখো ইজি জিনিস ছিল কিন্তু। সো এই জন্য বললাম যে এই সূত্রগুলা ঘুরে ফিরে বারবার আসে, সো এই জায়গাটা হচ্ছে আরো বেশি এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে আমাদের। আচ্ছা ঠিক আছে, এখন যেটা নিয়ে একটু বলতে হবে যে কথাটা, এই যে এতক্ষণ যে দুইটা সলভ করে আসছি, এই দুইটা সলভের যদি ডিরেক্ট অ্যান্সার এখানে কোথাও পাইতে চাও, কোনটার মধ্যে পাবো আমরা, তাই না? এটা আর কিছু না, এটার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ, রসায়ন বিচিত্রার মধ্যে। এখন এই বই নিয়ে আমি যতই ভালো, মানে ভালোর শেষ নাই আসলে বলতে গেলে, শুরু থেকে একটা স্টুডেন্টের জন্য যা যা দরকার প্রতিটা জিনিস কিন্তু একেবারে স্টেপ ওয়াইজ করে গুছানো একটা প্রস্তুতি কিন্তু আমাদের এই জয়কলি থেকে, যেটা আমাদের পাবলিকেশন যেটা ছিল যে রসায়ন বিচিত্রা, সবকিছু কিন্তু এটার মধ্যে ছিল। সো এই জিনিসটার মধ্যে হচ্ছে ফোকাস থাকতে হবে, শুধু এইচএস এর ক্ষেত্রে না, পরবর্তীতে তোমাদের যে বিশাল ধাপ রয়েছে, আমার যে অ্যাডমিশনের যে ভর্তি যুদ্ধ, এই মোস্ট ইম্পর্টেন্ট এই ভ্যালুয়েবল যে একটা সহায়িকা, এটাকে কিন্তু তোমরা তোমাদের সঙ্গী বানাতে ভুলো না। ঠিক আছে, ওকে, পরটাতে আমরা চলে যাই। আচ্ছা, এর পরটা কি বলছে দেখো, এখানের মধ্যে দেখো অনেকগুলা কিন্তু থিওরি আসছে আজকে দেখলাম, যেটা যে কি বলছে, কোনটি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এই 4 অধ্যায় তড়িৎ রসায়নের বেসিকিতে এগুলা, এটা যদি না জানা হবে তাহলে আমি কি জানি, কঠিন পরিবাহী কখন হবে, যার মধ্যে দিয়ে কি আমার মুক্ত ইলেকট্রন কি চলাচল করতে পারতেছে। তো এটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, কঠিন সোডিয়াম ক্লোরাইড বাদ ইথাইল অ্যালকোহল, কার্বন টেট্রাক্লোরাইড, এগুলো কিন্তু কোনোটাই হচ্ছে না। আমার অ্যান্সারটা কোনটা হবে, এখান থেকে হবে কোনটা আমার সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কিন্তু আমার অ্যান্সার হচ্ছে, তাহলে সালফিউরিক অ্যাসিড হচ্ছে কি আমার অ্যান্সারটা। ওকে ডান, এরপরে দেখো হচ্ছে, এরপরে আমরা মোস্ট একটা ইম্পর্টেন্ট যেটাতে, এটাতে একটু চলে যাই। দেখো 4, 5, হ্যাঁ এটাতে দেখি। ঠিক আছে, এই দেখো, ওকে, তাহলে এটার ক্ষেত্রে দেখো ফার্স্টে কি বলছে, এইটার ক্ষেত্রেও কিন্তু আমি ঘুরে ফিরে দেখলাম গতি শক্তি, তোমার হচ্ছে মোল, এরপরে হচ্ছে কি বলে আণবিক ভর, এইগুলার সাথে সম্পর্কগুলোই কিন্তু ঘুরে ফিরে প্রতিবারই আসে। তোমাদেরকে যে সাজেশন মূলক ক্লাস দেওয়া হয়েছিল বা যা যা করা হয়েছিল প্রত্যেকটার মধ্যে কিন্তু এগুলোর ইম্পর্টেন্স বলা আছে। তাহলে ফার্স্ট এটা কি বলছে দেখো, এখানে 3টা পাত্র দিয়ে দিছে, 3টা পাত্রের মধ্যে আমার কি 3টা গ্যাস আছে, নিয়ন, অক্সিজেন, আর এটা কি আমার কার্বন ডাই অক্সাইড। এখন বলে দিছে যে উদ্দীপকের গ্যাস সমূহের গতি শক্তির সঠিক ক্রম কোনটি। তাহলে গতি শক্তির সাথে আমার এখান থেকে কিসের সম্পর্ক পাবো, একটা মোলের একটা সম্পর্ক আছে না, কি সমানুপাতিক একটা সম্পর্ক। তাহলে আমার কি একই পাত্রের মধ্যে একটা যে সম্পর্ক আমরা পেয়ে গেছি, তাহলে আমার এখান থেকে কি বের করতে হবে, প্রত্যেকটার মোল বের করব। তাহলে আমার এখান থেকে কি বলছে দেখো, নিয়নের ক্ষেত্রে আমি যদি মোল বের করি W/M, তাহলে 14 বাই কত, নিয়নের ক্ষেত্রে 20। ঠিক আছে, আমার এখান থেকে দেখো 14 বাই এখান থেকে 20, 12 এখান থেকে 32, আর এখান থেকে কত 44। এটার মধ্যে থেকে আমার অ্যান্সার গুলো যেটা বের হয়ে যাবে, যার মান যত বেশি আসবে তার কি, তার গতিশক্তিও কিন্তু আমার তত বেশি হবে। H প্লাস তো ওকে, আচ্ছা এখান থেকে কি বললো যে আপু H প্লাস তো 2 মোল হবে, হ্যাঁ ওটা তো 2 মোলই বললাম। ওইটার ক্ষেত্রে তো হ্যাঁ, তোমার এখান থেকে আমি কি বললাম, যখন তুমি মোল বের করতেছো V ইন্টু এস করে, তখন আমার ওখান থেকে কত আসতেছে অ্যান্সার, 0.125 মোল আসতেছে। তাহলে আমার 1 মোল H2SO4 আমার কয়টা আয়ন থাকতেছে, 2টা H প্লাস আয়ন থাকতেছে। তাহলে আমার যে মোলটা বের হয়েছে 0.125 মোলে, তাহলে আমার কয়টা আয়ন থাকতেছে, তাহলে 2 দিয়ে গুণ করো, 0.25 আসতেছে। আর এই 0.25 এর মধ্যে আমার কতটা অণু থাকতেছে, আমি 6.0 ইন্টু 10⁻23 দিয়ে গুণ করবো, তাহলে তো এক্সাক্ট আমার 1.5 ইন্টু 10⁻23 অ্যান্সার চলে আসতেছে। ইজি ক্যালকুলেশন, তাই না? ওকে, এরপরে দেখো যেটা বলতে নিলাম কোনটা, আচ্ছা গতিশক্তির ক্ষেত্রে, তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, তোমরা বুঝতেই পারতেছো আমার অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে এই প্রথমটা, ফার্স্টে নিয়ন, দেন অক্সিজেন, দেন হচ্ছে কি আমার কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে,
ওকে, তাহলে আমি এখান থেকে যদি একটু বলি এটার ক্ষেত্রে যেটা তোমরা ফলো করবা, মেইন কথা হচ্ছে যে একই তাপমাত্রায় গতিশক্তি কি আমার মোল সংখ্যার সমানুপাতিক হয়। তাহলে গতিশক্তি মোল সংখ্যার সমানুপাতিক। তাহলে আমার গতিশক্তি যদি আমি বলি, গতিশক্তি কি মোল সংখ্যার কি আমার সমানুপাতিক। এটা দিয়ে কিন্তু আমার এই ফার্স্ট এরটা অ্যান্সার হয়ে গেল। এর পরেরটা ইজি ওয়ান, উদ্দীপকের কার্বন ডাই অক্সাইড অণুর সংখ্যা কত? অণুর সংখ্যার ক্ষেত্রে আমরা একটা জানি না, n ইকুয়ালস টু কত, n/n এ, তাই না? আমার এখান থেকে এটা বের করতে হবে। তাহলে আমি যদি বের করি তাহলে আমার n ইনটু n এ, তাহলে আমার এখান থেকে তোমার কত w/n ইনটু আমার এটা। এখন এখান থেকে আমাকে বলো, সবই দেওয়া আছে, w কত দেওয়া আছে আমার, কার্বন ডাই অক্সাইড বলছে না, w দেওয়া আছে 16 গ্রাম, আর আমার আণবিক ভর কত 44 গ্রাম ইনটু 6.02 ইনটু 10⁻23। সো এটা যদি তুমি করে ফেলো তাহলে আমার ডিরেক্ট অ্যান্সার বের হয়ে যাচ্ছে। ক্যালকুলেটরে বসাই দিবা, অ্যান্সার চলে আসতেছে কত, অ্যান্সার হচ্ছে আমার এটা 2.19 ইনটু 10⁻23। সো ইজি জিনিস, এগুলাই বেসিক, এগুলাই ঘুরে ফিরে আসছে, ঠিক আছে? এরপরে যেটা দেখো, কোনটি জারক ও বিজারক উভয় রূপে ক্রিয়া করে। এই চ্যাপ্টার 3 নাম্বার চ্যাপ্টারের মধ্যে জারণ বিজারণ মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, প্রতিবার এরকম একটা কোশ্চেন পেয়ে যাও। এন্ড তোমরা জানো এটা হচ্ছে কি আমার Fe2+, কজ কি আমার Fe2+ একটা ইলেকট্রন ত্যাগ করে এটা কি জারণ একবার হয়ে যায়, আবার গ্রহণ করে কিন্তু কজ কি মাল্টিপল জারণ সংখ্যা প্রদর্শন করতেছে। সো এই জায়গাটার মধ্যে কি হচ্ছে আমার অ্যান্সার হচ্ছে খ নাম্বার। সো এখন পর্যন্ত হচ্ছে সব ক্লিয়ার কিনা এটি টপিকে জানো। আচ্ছা, যেটা নিয়ে হচ্ছে প্রথমটা, যেটা প্রথম নাম্বার কোশ্চেনটা যেটা হচ্ছে H+ এর যে ব্যাপারটা, তোমাদের ওইটা কি ক্লিয়ার হয়েছে কিনা এটি একটু আমাকে জানো। সরি, 2 নাম্বার যে কোশ্চেনটা যে হচ্ছে 250 ml এর যেটা, এটা কি ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু আমাকে জানাও, বিকজ এটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকতেছে। একটু ট্রিকি, কজ 3টা ধাপ করে এরপর হচ্ছে তোমাকে করা লাগতেছে যেহেতু, সো এই জিনিসটার মধ্যে একটু প্রবলেম হওয়ার কথা। আশা করি যেভাবে আমি বুঝাইছি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। ওকে, এরপরে দেখো আমাদের 6 পর্যন্ত শেষ, এখন আসো আমরা 7 থেকে স্টার্ট করি। এই তো 7এরটা দেখো, এই জিনিসের কথা কি বলে লাভ আছে, এটা একেবারে হচ্ছে কি ড্রাই সেলের তড়িৎ চালক বল কত, কতবার পড়ছো, কতবার এগুলা পরীক্ষায় আসছে, কতবার দিছো, ঠিক আছে? এটা কিন্তু বলে শেষ করতে পারবো না। এটা হচ্ছে কত 1 পয়েন্ট, ওকে, এটা হচ্ছে কি আমার, ও সরি, 1.51 ভোল্ট, 1+1.51 ভোল্ট, ঠিক আছে? এর পরেরটা দেখো, এগুলা কিন্তু থিওরি, খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো শেষ হয়ে যাচ্ছে। কোন পদ্ধতিকে চামড়াকে ব্যাকটেরিয়া মুক্ত রাখা যায়? এই জিনিসটা আর কিছু না পড়লে তো এই জিনিসটা পারার কথা। ট্যানিং নিয়ে ফার্স্টেই তো কি আসে, ধাপ কি আমার কিউরিং। সো কিউরিং দেই কেন, লবণ দেই কেন, আমার হচ্ছে কি ব্যাকটেরিয়া মুক্ত রাখার জন্য। সো এটা হচ্ছে কি আমার ফার্স্ট এরটার অ্যান্সার, এটার অ্যান্সার হচ্ছে কিউরিং। ওকে, এরপরে দেখো, আচ্ছা এটা নিয়ে হচ্ছে অনেক প্রবলেম আশা করতে হইতে পারে, বাট তারপর আমি তোমাদের কাছে এক্সপেক্ট করবো যে তোমরা এটা পারবা, বিকজ এটা হচ্ছে শুরুর দিকেরই কিন্তু জিনিস। কি বলছে দেখো, লুকাস বিকারক আসছে, ফার্স্টে বুঝতে পারতেছে আমার কি অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। লুকাস বিকারকের এই শনাক্তমূলক পরীক্ষাগুলা কিন্তু সব সময় ইম্পর্টেন্ট। এগুলো বলে কিন্তু মানে শনাক্তকরণ পরীক্ষা যে কোনো কিছুর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। পরীক্ষার ক্ষেত্রে কি আসে, নামধারী বিক্রিয়া, শনাক্তকরণ বিক্রিয়া, এগুলাই কিন্তু বারবার ঘুরে ফিরে আসে। আর তোমরা এগুলো যদি ভালোভাবে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ গুছানো ভাবে পাইতে চাও, মাস্ট আমাদের হচ্ছে রসায়ন বিচিত্রা বইটা কিন্তু ফলো করতে হবে। ওই জায়গার মধ্যে প্রতিটা জিনিস, মানে আমি যদি স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে বলি, অবশ্যই হচ্ছে আমাদের মেইন প্রবলেমটা, অর্গানিকের ক্ষেত্রে প্রবলেমটা যেটা হয় কি, আমরা রিলেট করে পড়তে পারি না। ধরো শুরু থেকে পড়তে পড়তে শেষ দিকে যখন আসতেছি, শুরুর পড়ার মাথায় থাকতেছে না, এটাই হচ্ছে প্রবলেম। তো আমাদের কি করতে হবে, প্রতিটা একটা ধাপ ধরে, টাইপ ধরে, স্টেপ ধরে করতে হবে। এটা কই পাইতেছো, এই আমাদের রসায়ন বিচিত্রা বইটা কিন্তু খুব সুন্দরভাবে এটার মধ্যে সাজানো গোছানো আছে। আর এটা অর্গানিক নিয়ে বলার একটা কারণ কি, কজ এই অর্গানিকটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। শুধু হচ্ছে যে এইচএসসি পার করে ফেলছো তোমার লাগতেছে না, এরকম কিন্তু না। তুমি যখন অ্যাডমিশনে যাবা এর ইম্পর্টেন্স আর কোটি 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 গুণ বেড়ে যায়। এমন মানে একটা এক্সাম পাবা না যেটার মধ্যে আসে না। তো এটাকে হেলাফেলা না করে গুছানো ওয়েতে যদি পড়তে চাও, তাহলে আমাদের রসায়ন বিচিত্র বইটা কিন্তু মাস্ট হ্যাভ একটা বই, ঠিক আছে? ওকে, এরপরে দেখো, এটা চলে আসো, কি বলছে দেখো, RMGX এর সাথে আমার এ দেওয়া আছে পানি
আর H প্লাস যেটার সাথে বিক্রিয়া করলো বি, আইটা কি লুকাস বিকারকের সাথে দ্রুত বিক্রিয়া করছে। লুকাস বিকারক মানে কোনটা জানি কি আমরা, জিঙ্ক ক্লোরাইডের সাথে হাইড্রো H2SO4 যেটা কনসেন্ট্রেশন, এটা বিক্রিয়া করে কিন্তু আমার কি অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। তাহলে আমাকে এখানে বলছে যে এ যেটা 5 কার্বন বিশিষ্ট, এ বলছে কত দেখো, এ আমাকে বলল এ হচ্ছে 5 কার্বন বিশিষ্ট হচ্ছে কি আমার যৌগ, তাই না? তাহলে 5 কার্বন বিশিষ্ট যদি যৌগ হয়ে থাকে আর এখানে আমার RMGX আছে আর বি হচ্ছে লুকাস বিকারক, তুমি বুঝতেই পারতেছো এটা কোনটা হবে, একটা 3 ডিগ্রি অ্যালকোহল কিন্তু এটা কিন্তু হবে। সো আমরা বুঝতেই পারতেছি বি আমার কত হবে, বি হচ্ছে কি আমার 3 ডিগ্রি, আচ্ছা বি হচ্ছে কত, বি হচ্ছে আমার 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, সো এই যে 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে RMGX যদি বিক্রিয়া করি তাও 5 কার্বনের সাথে, অবশ্যই এটা কিসের মধ্যে পড়বে, এখান থেকে দেখো তো, এখান থেকে অবশ্যই এটা কি কিটোনের সাথে যায়, ঠিক আছে? যখন 3 ডিগ্রি হয় মাঝখানে দুই পাশ থেকে কি হয়ে যাচ্ছে, 3টা কার্বন থাকতেছে, মাঝখানে CO যেটা আছে ওইটাই কিন্তু রিপ্লেস হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে কি আমার পেন্টানন 2 হচ্ছে এটা আমার অ্যান্সার। ওকে, এখন দেখো, এখন আমাকে বলছে কি যে আচ্ছা ওকে, এখন আমার এখান থেকে কি বলছে দেখো, যে বি যৌগ যেটা আছে, বি যৌগতে কি প্রবলেম হয়েছে, বি যৌগ থেকে ফার্স্টে কি বললো যে 1 নাম্বার হচ্ছে কি পানিতে দ্রবণীয়, তাহলে এটা কি আমার 3 ডিগ্রি অ্যালকোহল, এতটুকু ক্লিয়ার। এটা কি পানিতে দ্রবণীয় অম্লধর্মী জারিত হয়ে কি কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে কিনা, এটা আমার অ্যালকোহল না, এটা কত 3 ডিগ্রি অ্যালকোহল বলছে। এই 3 ডিগ্রি অ্যালকোহল যেটা হবে দেখো, এটার মধ্যে কার্বনিলে কার্বনের যে কার্বিনল কার্বন যেটা আছে সেটার মধ্যে কি একটা হাইড্রোজেন না থাকায় এটা কি আমার কি কার্বক্সিলিক অ্যাসিডটা হচ্ছে দিতে পারবে না, ঠিক আছে? সো আমার এটা থেকে হবে যে আমার প্রথম দুইটা আমরা জানি অ্যালকোহল অম্লধর্মী হয়, পানিতে দ্রবণীয় হচ্ছে, কিন্তু এই জিনিসটা আমার হচ্ছে না। সো আমার অ্যান্সার হবে কত, 1 আর 2 হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমার কি 1 আর 2 নাম্বারটা হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা এরপরে আসো, এরপরে হচ্ছে আমরা যাব 11 নাম্বার। আচ্ছা আপাতত এটা শেষ করি। তাহলে 11 নাম্বার এটা কি বলছে দেখো, কোন মন্ড তৈরিতে কুকিং লিকার হিসেবে ব্যবহৃত হয়? এই যে সিমেন্টের কথা, ওই যে অর্থনৈতিক রসায়নের মধ্যে এই সিমেন্ট, এরপরে হচ্ছে তোমার আরো কিছু আমরা দেখবো সামনে, তো কিউরিং ট্যানিং এগুলা থেকে কিন্তু ঘুরে ফিরে আসে। তাহলে এটা কি আমার, এটা হবে হচ্ছে সোডিয়াম সালফেটের সাথে এই NaOH যেটা, সেটা হচ্ছে কি আমার কুকিং লিকার হিসেবে কিন্তু ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে? ওকে, এরপরটা দেখো, আচ্ছা এরপরে দেখো আমরা সেকেন্ড পার্টে চলে যাই, ঠিক আছে? সেকেন্ড পার্টের ক্ষেত্রে যেটা বলতেছি, সেকেন্ড পার্টের যেটা বললো কি বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয় কোনটা, ঠিক আছে? বিস্ফোরক তৈরিতে আমার ব্যবহৃত হয় কোনটা সেটা হচ্ছে আমরা বলি, এই জিনিসটা হচ্ছে কি তিনোটাই হবে আমার, গ্লিসারিন টলুইন ফেনল, গ্লিসারিন টলুইন ফেনল। এই জিনিসটা হচ্ছে কেন বলো তো, আচ্ছা এখান থেকে দেখো যেটা বললাম, গ্লিসারিন কিসে ব্যবহৃত হইতেছে আমার, নাইট্রোগ্লিসারিন তৈরিতে, টলুইনটা কি TNT তে, ঠিক আছে? আর ফেনল যেটা আমার পিক্রিক অ্যাসিড তৈরিতে ব্যবহৃত হইতেছে। সো এই তিনটা জিনিসই কিন্তু আমার কি বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। সো আমার অ্যান্সার হচ্ছে 8। ওকে, অ্যান্সার হচ্ছে একও হচ্ছে 2 3 সবগুলা। সো এই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এরপরে দেখো নিম্নের কোনটি বিজারণ তড়িৎদ্বারককে নির্দেশ করে? বিজারক তড়িৎদ্বারক আমি বুঝতেই পারতেছো, এটা তো চোখের দেখায় সবকিছু সামনে, তাই না? এই জিঙ্ক 2+ আর জিঙ্ক, ঠিক আছে, এটা হচ্ছে কি আমার বিজারণ তড়িৎদ্বারকে নির্দেশ করতেছে। আরেকটা যেটা সিমেন্টের কথা আসলেই আমরা কি বুঝি, ক্যালসিয়াম রিলেটেড জিনিসপাতি থাকবে, তাই না? ক্যালকোসাইট এগুলো তো থাকতেছে। সো আমার এখান থেকে কি বলছে, সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামালে কোন ধাতুর যৌগ বিদ্যমান থাকে, এটা হচ্ছে কি আমার ক্যালসিয়াম, ঠিক আছে? এই হচ্ছে আমার অ্যান্সার। চলো আমরা হচ্ছে পরেরটাতে একটু চলে যাই। আচ্ছা এতক্ষণ পর্যন্ত যতটুকু আমরা করছি এটার ক্ষেত্রে কার কোনো প্রবলেম আছে কিনা এটি টাপুকে জানো, এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার সবার? আচ্ছা এখন বলো তো কার এতক্ষণ পর্যন্ত কার কয়টা হইলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে,
ওকে, এরপরে আসো আমরা 15 নাম্বারটা যাই। আজকের কোশ্চেনের মধ্যে কিন্তু অনেকগুলো থিওরি আসছে, যেটা আমরা দেখতেছি যে লেড অ্যাসিডের স্টোরেজ ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব কত। এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঘুরে ফিরে মানে থিওরির মধ্যে দিয়ে এটা দেখবা বইয়ের মধ্যেও কি বোল্ড করে লেখা আছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি জানি, এটা 1.29, তাই না? এটাই তো জানি আমরা। এটার অ্যান্সারটা কত হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে 1.29 গ্রাম সেন্টিমিটার কিউব। ওকে, এরপরে দেখো কোন লবণের উপস্থিতিতে পানিতে অস্থায়ী ক্ষরতা সৃষ্টি হয়। 1 নম্বর চ্যাপ্টার থেকে চলে আসছে, ক্ষরতা নিয়ে তো বলতে বলতে হচ্ছে শেষ হয়ে যাওয়ার অবস্থা, ঠিক আছে। তাহলে আমার কি অস্থায়ী ক্ষরতা কোনটাতে হয়? এই ক্যালসিয়াম বাইকার্বনেট, কারণ এটা কি আমার এটা হচ্ছে পানির সাথে মিশে গেলে এই ক্ষরতাটা হচ্ছে চলে যায়, এই জন্য কি আমার এটাকে স্থায়ী ক্ষরতা না অস্থায়ী ক্ষরতা বলা হইতেছে। ওকে, এরপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আসছে, আরেকটা উদ্দীপক। এটা কিসে নিয়ে আসছে? আমার ওজন, যেটা ওজন নিয়ে আসছে, ঠিক আছে। তো আমার এটার ক্ষেত্রে দেখো কিউ প্লাস ও থ্রি ওজনের সাথে বিক্রিয়া করতেছে, CCl4 দেন এক্স উৎপন্ন হচ্ছে, দেন কি জিঙ্ক আর হাইড্রো, মানে টোটাল হচ্ছে কি আমার ওজন বিশ্লেষণের যে বিক্রিয়াটা আছে, ওজনীকরণের যে বিক্রিয়াটা আছে, টোটাল বিক্রিয়াটা কিন্তু এখানে বলা আছে। এখন এটাকে যদি একটু সলভ করতে চাই, দেখো এটাকে যদি আমরা একটু সলভ করতে চাই, কি বলছে, কিউ এক্স ওয়াইটা প্রতীক অর্থে ব্যবহৃত হয়েছে, ওয়াই জেড কার্বনিল যৌগ। আমরা বুঝতে পারতেছি যে কিউটা এখানে কি, আর এখান থেকে কি কি বিক্রিয়া হচ্ছে। তাহলে আমার এখান থেকে কি বলছে, দেখো 2 কার্বন বিশিষ্ট একটা, 1 কার্বন বিশিষ্ট একটা। আমি কি বুঝতে পারতেছি, অবশ্যই এটা চেনা পরিচিত আমার একটা বিক্রিয়া। এটা কি আমার এখান থেকে প্রোপিন ওয়ান, যেটা প্রোপিন ওয়ানের সাথে যখন আমি আমার ওজনকে বিক্রিয়া করাবো, তখন কিন্তু আমার 2টা যৌগ উৎপন্ন হয়। একটা কি আমার মিথানল, একটা হচ্ছে কি আমার ইথানল উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু সেটারই একটা, এটা কিন্তু বারবার করানো হয়েছে, ঘুরে ফিরে বইটা খুললেই দেখবা এই ওজনের কারণে হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে এটা বারবারই আসে ঘুরে ফিরে, ঠিক আছে। তো এখান থেকে এটা হচ্ছে কি আমার অ্যান্সার, এটা হচ্ছে কি আমার অ্যান্সার যে প্রোপিন ওয়ান, যেটা প্রোপিন ওয়ান হচ্ছে কিউ যৌগের গাঠনিক সংকেত, আর এখান থেকে ওয়াই কি 2 কার্বন বসছে, তাহলে কি আমার ইথানল যেটা হবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে একটা জিনিস বলি, আমি এই টেকনিকটা সবসময় তোমাদেরকে ফলো করতে বলছিলাম। দেখো আমরা যখন হচ্ছে কোনো একটা করি, মানে হচ্ছে আমাদের ওজনীকরণ বিক্রিয়া হয়, আমরা কিভাবে প্রোডাক্ট গুলো আইডেন্টিফাই করব, কিভাবে হয়, যে এটার মাঝখানে ভেঙে ফেলতে বলছিলাম না, যে আমার দ্বিবন্ধন, যেটা দ্বিবন্ধনকে যদি আমি ভেঙে দেই, আমার এই পাশে যে কয়টা কার্বন থাকবে, মানে বন্ধনের দুই পাশে যে কয়টা কার্বন থাকবে, ওই কয়টা কার্বন নিয়ে আমার কি উৎপাদ যৌগ তৈরি হবে। তাহলে এখানে দেখো কয়টা, 2টা কার্বন, তাহলে 2টা কার্বন এই পাশে কি হবে, একটা হবে ইথানল হয়ে যাচ্ছে, আরেকটা পাশে কি একটা কার্বন, আরেকটা কার্বন নিয়ে কি হবে আমার মিথানল হয়ে যাইতেছে, ঠিক আছে। সো এখান থেকে ইজিলি বলতে পারতেছো এটা কি আমার Y হচ্ছে CH3CHO, আর এটা হচ্ছে HCHO, তাই না? আমার Y আর Z কিন্তু কনফার্ম। ওকে ডান, এর পরেরটাতে আসো। এখন আমরা দেখি 18 নম্বরে, এই তো এখন কি বলছে দেখো, উদ্দীপকগুলোর মধ্যে Y আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। Y আমার কি ছিল, ইথানল ছিল, এটার মধ্যে কি CH3CO মূলকটা আছে না, তাহলে এটা কি আমার আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। 1 নম্বর ডান। কি বলছে, জেড ক্যানিজারও বিক্রিয়া দেয়, অবশ্যই ক্যানিজারও বিক্রিয়া দেয়, আলফা হাইড্রোজেন নাই এখানে, তাই না। সো এটা হচ্ছে কি আমার HCHO যেটা, তাহলে আমার এখান থেকে যে জেডও দিবে। এরপরে বলছে ওয়াই আর জেড কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। সো এই তিনোটাই কিন্তু আমার হচ্ছে। সো দেখছো যে ইজি কিন্তু ব্যাপারগুলা, যে একটু আইডেন্টিফাই যদি করে ফেলতে পারো, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার এখান থেকে ইজিলি হচ্ছে আইডেন্টিফাই হয়ে যাবে। ওকে, এতক্ষণ পর্যন্ত যতগুলো হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বলো, প্রতিটা সাবজেক্ট নিয়ে যা যা বলছি না কেন, এত পর্যন্ত ক্লিয়ার কিনা আপুকে একটু বলো। তার মাঝে যেটা বলি, যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা কথা, যেহেতু কেমিস্ট্রি বা আমাদের পরীক্ষাগুলো কিন্তু আস্তে আস্তে শেষ দিকে চলে আসতেছে, তাই না। তো পরীক্ষা যত শেষ হয়ে আসতেছে, আমরা একটা জিনিসের দিকে ততই আগায় যাইতেছি। এটা কি তোমরা জানো, সেটা হচ্ছে কি ভর্তি যুদ্ধ, ঠিক আছে। এটা হচ্ছে ভর্তি যুদ্ধ। তো এই ভর্তি যুদ্ধতে নিজেকে যদি এক ধাপ আগায় রাখতে চাও, বা নিজের স্বপ্নের একটা সিট, এই যে ঢাবি, জাবি, রাবি, বিউপি, যতগুলা ভালো ভালো যে ইউনিভার্সিটি গুলো আছে, সবগুলোর মধ্যে
একটা করে যদি চান্স নিস বা একটা সিট তোমার নামে করতে চাও, তোমাদের কিন্তু প্রস্তুতিটা খুব গুছানো মানে গুছানো প্রিসাইজ যেটা বলি যে গাইডলাইন, আমি সবসময় বলি যে একটা প্রস্তুতিকে একটা টপ নচ জায়গায় যদি নিয়ে যেতে যাবো, টপ লেভেলের যদি একটা প্রস্তুতি নিতে চাও, তোমার অবশ্যই কি লাগবে, একটা হচ্ছে মেন্টর লাগবে, তোমার গাইডলাইন হইতে হবে, আর প্রিসাইজলি পড়াশোনা করতে হবে, মানে গদবাদা ধরে তুমি পড়তে পারবা না। সো ওই গোছানো প্রস্তুতিটার জন্যই কিন্তু আমাদের জয়কলের যে সিরিজ বা সেটা কি রসায়ন বিচিত্রা বা বিচিত্রার যে সিরিজগুলো আছে, শুধু রসায়ন না, ফিজিক্স বলো, বায়োলজি বলো, ম্যাথ বলো, প্রতিটা জিনিসের কিন্তু হচ্ছে আমাদের এই বইটা অ্যাভেলেবেল আছে। তো তোমরা দ্রুত মানে এইচএসসি পরবর্তী যে প্রিপারেশনটা যাতে একটা মিনিটে যাতে নষ্ট না হয়, তার জন্য কিন্তু এখন থেকে তোমাদের সেভাবে প্ল্যান করতে হবে। তো সেই জন্য আমাদের বই। তো আশা করি এটা তোমাদের সহায়িকা হিসেবে খুব ভ্যালুয়েবল একটা হচ্ছে পার্টনার হতে চলছে সামনের পথ চলার ক্ষেত্রে, ঠিক আছে? ওকে, আসো অলরেডি আমরা শেষের দিকে চলে আসছে, আর অল্প কিছু কোশ্চেন আছে। ওকে, আসো। আচ্ছা, পরেরটা কি বলছে দেখো, এসটিপি তে নিচের কোন গ্যাসের আরএমএস বেগ অধিক? এই কোশ্চেন চোখ বন্ধ করে তোমরা পারবা, মানে মুখস্থ হয়ে যাওয়ার কথা। সেম অপশনই দেয়, আমাদের জয়কলির যে বই আছে রসায়ন বিচিত্রাতে দেখবা এই অপশনই পাবা, বেশিরভাগ ক্ষেত্রে এগুলাই ঘুরে ফিরে আসে। তাহলে এখান থেকে আমার অ্যান্সারটা কোনটা হবে দেখো, এই অ্যান্সারটা হচ্ছে কি আমার NH3। তাহলে এটা কি, যার আণবিক ভর বেশি তার এটা হচ্ছে কম, ইনভার্সের একটা সম্পর্ক, ঠিক আছে? ওকে, এর পরেরটা দেখো কি বলছে 20 নাম্বারটা, যে 1.06% W/V Ne2CO3 দ্রবণটি পরিমাণ কত? রসায়ন পড়ছো, যে এই চ্যাপ্টার পড়ছে সে যদি এটা না পারে তাহলে আর কিছু বলার নাই, মানে এটার বেসিকই তো এগুলা দিয়ে, তাই না? তাহলে আমার এখান থেকে দেখতে হবে কি, আমার আগে বের করতে হবে কি, এর ঘনমাত্রা বের করতে হবে, অবশ্যই এটা ডেসিমোলার দ্রবণ হবে। দেন দেখো 10.6 মিলিগ্রাম পার মিলিলিটার দ্রবণ, এটাও হচ্ছে আমার। এরপর লাস্টে যেটা আছে যে আমার পিপিএম আমি কনভার্ট করবো, তাহলে পিপিএমটা হচ্ছে আমার বের করে ফেলতে হবে। সো ওই যে একটা সূত্র আছে, একটা শর্টকাট আছে 10x/m দিয়ে, ওটা করলে ডিরেক্টলি হয়ে যাবে, ঠিক আছে? সো সবকিছু মিলে আমার এখান থেকে অ্যান্সার হচ্ছে তিনোটাই আমার অ্যান্সার হবে, এটাও হবে, এটা হবে, এটা হবে, তিনোটাই হচ্ছে আমার অ্যান্সার হবে। সো আমাদের 20টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে। এখন বলো তো কার কয়টা হয়েছে এই পর্যন্ত? এই পর্যন্ত কার কয়টা হয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এটা দেখো, তাহলে আমার এখান থেকে সবাই একটু জানাতে থাকো, আমরা নেক্সট গুলো একটু সলভ করে ফেলি। ওকে, আমরা লাস্টের দিকে চলে আসছি। তাহলে এখানে কি বলছে দেখো, NH4OH আর HCl এর ট্রাইট্রেশনে আমার কোন উপযুক্ত নির্দেশক ব্যবহৃত হয়? তাহলে আমরা কি জানি, একটা হচ্ছে কি আমার দুর্বল ক্ষার এখান থেকে, আরেকটা হচ্ছে কি আমার সবল এসিড। এই দুটার ক্ষেত্রে কোনটা ব্যবহৃত হয় নির্দেশক হিসেবে? এটা পিএইচ এর ওই গ্রাফ অবশ্যই তোমরা প্রিপারেশন নিয়ে গেছো, সো তোমাদের এটা জানা কথা। সো এটা হচ্ছে কোনটা, এটার অ্যান্সারটা হচ্ছে কি আমার মিথাইল অরেঞ্জ, ঠিক আছে? এটার অ্যান্সার হচ্ছে কি আমার মিথাইল অরেঞ্জ। ওকে, এরপরে দেখো এই জিনিসটা না মানে কোনটি আকারে ছোট, তুমি যখন ফার্স্ট এটা দেখবা সবার আগে আমাদের মাথার মধ্যে কি আসবে, ন্যানো পার্টিকেল, তাই না? এটাই কিন্তু এসে ধোকাটা খেয়ে যায় যে ন্যানো মানে অনেক ছোট। ভাই এর তো শুরুরও তো একটা ওর উপরেও তো কেউ আছে আরো ছোট। সো এটা হচ্ছে কিন্তু এটাতে ভুল করা যাবে না। এটার অ্যান্সার কি সবাই দিতে পারছো? আমাকে একটু জানাও তো যে হচ্ছে 22-এর অ্যান্সারটা কি সবার কি মিলছে কিনা, বা 22-এর অ্যান্সারটা কি হবে? ঠিক আছে, 22-এর অ্যান্সারটা কে কত কি অ্যান্সার করছো এটা একটু বলো তো আপুকে। আচ্ছা, তাহলে 22-এর ক্ষেত্রে যেটা আমার অ্যান্সারটা হচ্ছে কিন্তু পরমাণু হবে, বিকজ এটাই হচ্ছে সবচেয়ে ছোট আকারের ক্ষেত্রে, ঠিক আছে? এরপরে আস্তে আস্তে অণু, পলিমারীয় অণু, ন্যানো পার্টিকেল এগুলা কিন্তু আসছে, ঠিক আছে? এরপরে দেখো এই একটা কোশ্চেন যদি না আসে, কেমিস্ট্রি সেকেন্ড পরীক্ষা হচ্ছে হবেই না এরকম একটা কোশ্চেন এটা, ঠিক আছে? কি বললো, কোন যৌগটি আলোক সক্রিয়? এটা মানে একটা কি বলবো, যে এই কোশ্চেন যদি না আসে তাহলে হচ্ছে বৃথা আসলে। তো এটা তোমরা পারবা, চোখ বন্ধ করে আমি এটা বিশ্বাস করতেছি এটা পারবা। তাহলে আলোক সক্রিয় কি আমার চারটা কি কাইরাল কার্বন থাকতে হবে, তাই না? তাহলে কাইরাল কার্বন যদি আমরা দেখতেই পাইতেছি, এখানে কিন্তু কাইরাল কার্বন কিন্তু আছে আমার এই গ নাম্বারটাতে। আমার কি কার্বনের কিন্তু চারটা হাতে চারটা ডিফারেন্ট ডিফারেন্ট যৌগ আছে, ঠিক আছে? সো এখানে আমার কাইরাল কার্বনটা পেয়ে যাচ্ছে। সো 23-এর অ্যান্সার হচ্ছে 3 নাম্বার। ওকে, এরপরে লাস্টের দুইটা, এই একটা বিক্রিয়া আমি শুরু থেকে সব সময় বলে আসছি, যখনই অর্গানিক পড়াই তখনই বলি নামধারী বিক্রিয়ার কোনো বিকল্প নাই এক্সামে, ঠিক আছে? দেখো বলতে বলতে চলে আসছে, নিম্নের কোন বিক্রিয়ায় কার্বন শিকল হ্রাস পায়? এখানে নামের মধ্যেই অ্যান্সার বলে দিছে।
ফার্স্টে যেটা উডস বিক্রিয়াতে হবে না, স্যান্ডমেয়ারে হবে না, ফ্রিডেল। যদি এখানে থাকতো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া তখন তুমি এটা অ্যান্সার করতা। বাট এখানে কিন্তু অন্য একটা আছে। একটা কি বলল? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। সো নামের মধ্যেই তো অ্যান্সার বলে দিছে। ক্ষুদ্রাংশকরণ, তাই না? মানে কি ছোট হয়ে যাচ্ছে। সো এটাতে কি আমার কার্বন শিকল হ্রাস পায়। ওকে, লাস্ট ওয়ান হচ্ছে 25 নাম্বারটা। এটা কি বলবো? ইজি একটা জিনিস। কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে 5s আর হচ্ছে 5 অ্যাম্পিয়ার মাত্রার তড়িৎ চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ হচ্ছে কি আমার জমা হবে? তাহলে W বের করতে হবে ZIT দিয়ে, তাই না? সো এটা যদি অ্যান্সার হয়ে যায় তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে কত আমার? 3 নাম্বার হচ্ছে এটার অ্যান্সার। ক্যালকুলেশন করে ফেলবা। এটা হচ্ছে কত হয়ে যাবে? 0.082 হয়ে যাবে। ঠিক আছে? সো এই ছিল হচ্ছে টোটাল 25টা কোশ্চেন কেমিস্ট্রি সেকেন্ড পেপার এক্সামের। এখন তোমরা আমাকে বলো যে 25টার মধ্যে কতটা তোমাদের কমন পড়ছে, কোনটাতে কি মানে বেশি কঠিন কোনটা লাগছে, আর কতটা হয়েছে এটা বলো। দেখি কি অবস্থা তোমাদের। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের শেষের দিকে যেহেতু 25টা এমসিকিউ নিয়ে ফুললি কথাবার্তা হয়ে গেছে, এখন তোমাদের জন্য যেটা আমার সাজেশন থাকবে সেটা হচ্ছে কি, যা করতে হবে যতটুকু পরীক্ষা দিয়ে ফেলছো ভালো খারাপ, আমি ফার্স্ট এর ক্ষেত্রে বলছিলাম কেমিস্ট্রি ফার্স্ট পেপার যদি খারাপ হয়ে থাকে আশা করি তোমরা এটা রিকভার করার জন্য আজকের পরীক্ষাটা খুব ভালোভাবে দিয়ে ফেলছো। সো প্রতিটা জিনিস ক্যালকুলেশন করে কিন্তু আমাদের আগাইতে হবে সামনে। সো যেহেতু কেমিস্ট্রি ফুল ডান, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এখন সামনের পরীক্ষাগুলোর মধ্যে একটু আমরা ফোকাস দেই। ফিজিক্স হয়ে গেছে, আমার কেমিস্ট্রি হয়ে গেছে, বড় বড় গুলো কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে, সামনে আরো আসতেছে। সো এখন এই জিনিসটার ক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে কি, আমার কিন্তু এইচএসসি একটা কি গেটওয়ে, এইটা হচ্ছে কি একটা টিকিট, বা এটা হচ্ছে এন্ট্রান্স একটা টিকিট। এটা কিসের জন্য? তোমার অ্যাডমিশন টেস্টের মধ্যে হচ্ছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। সো এই জায়গাটা যদি তুমি সিকিউর একটা ভালো একটা জিপিএ নিয়ে আসতে পারো, তুমি একটা নিশ্চিন্তে বা একটা ঠান্ডা মানে কোনো একটা প্রেশার ছাড়া তুমি ভর্তি পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে পারবা। বিকজ আমার বেশিরভাগ ক্ষেত্রে হয় জিপিএ শর্টেজের কারণে আমরা দেখি যে কোনটা আগে এলিজিবিলিটি আমার চেক করা লাগে যে আমি আদৌ পরীক্ষা দিতে পারবো কিনা। সো ওই টেনশনটা যাতে আমাদের মাথায় না থাকে। সো সবকিছু মিলে একটা গুছানো ওয়েতে তোমরা হচ্ছে পরীক্ষাগুলো দাও। নেক্সট গুলো খুব ভালোভাবে ফোকাস দিয়ে খুব মানে কি বলবো, যে একটা 12 বছরের কিন্তু তোমাদের একটা হচ্ছে পথ চলা। সেই কবে থেকে ক্লাস পড়তে 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 এটা কিন্তু একটা স্টপেজ, ঠিক আছে? এই স্টপেজটা শেষ হয়ে একটা আলাদা একটা দুনিয়ায় কিন্তু যাচ্ছ তোমরা। তো এই জায়গাটা ভালোভাবে যাতে এন্ডিং এই সাইডটা করো, দেন ভালো একটা শুরু যাতে অপর সাইডে হয়। তো সবকিছুর মূলে আমি আবারও একই কথা বলবো যে হচ্ছে বইয়ের কোনো বিকল্প নাই। সো এটা হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, এইরকম বই সাথে রাখতে হবে আসলে, নাহলে কিন্তু হচ্ছে পরীক্ষা সবার আগেই হচ্ছে পিছায় পড়বো। সো এই জিনিসটা হচ্ছে খুব দ্রুত তোমাদের অর্ডার না থাকলে, বা আমি বিশ্বাস করি সবার কাছেই আছে। সো আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য যেভাবে প্রস্তুতি নিতে হবে সবকিছু গুছানো বইতে, সবকিছু এই বইয়ের মধ্যে একের ভিতর সব ব্যাপারটা এরকম। সো এই জিনিসটা অর্ডার করে খুব ভালোভাবে ভর্তি পরীক্ষার প্রস্তুতি না আগে হচ্ছে এইচএসসির প্রস্তুতিটা নিয়ে ফেলতে হবে, ঠিক আছে? সো টিল এই হচ্ছে টোটাল কথাবার্তা। আপাতত ভালো থাকো, সুস্থ থাকো। আবার একটা ক্লাসে আবারও তোমাদের সাথে হচ্ছে দেখা হবে। খুব ভালোভাবে এক্সাম গুলো দাও, কোনো কিছু নিয়ে হতাশ হওয়া যাবে না, ঠিক আছে? সো কনফিডেন্ট থাকতে হবে, ভালোভাবে পরীক্ষাগুলো দিয়ে আসতে হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।